একটু টান দিয়ে পিছনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেটাকে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? দোলনাটা অসিলেট করতে থাকবে, রাইট? অসিলেট করবে তো, হ্যাঁ? এখন প্রশ্ন হচ্ছে এটা কতক্ষণ অসিলেট করবে? তুমি যদি আর টাচ না করো দোলনাকে, স্যার একটু পরে থেমে যাবে। একটু পরে থেমে যাবে। থামার কারণ কি? স্যার গ্র্যাভিটি, স্যার ড্যাম্পড উইন্ড হারমোনিক। ফোর্স, বলো। ড্যাম্পড হারমোনিক মোশনের জন্য স্যার। হ্যাঁ, ড্যাম্পড হারমোনিক মানে একটা রেস্টোরিং ফোর্স, সরি ডেসিপেটিভ ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স আছে, মানে ওটা তো দোলনা তো একটা বাতাসের মধ্যে, সেই এয়ার রেজিস্ট্যান্স। এছাড়াও তোমার দোলনাটা যেখান থেকে ঝুলানো আছে সেখানে কিন্তু ফ্রিকশন হয়, মানে দোলনা তুমি যদি দড়ি চিন্তা করো বা রোপ চিন্তা করো, রোপ যেখানে আটকানো আছে সেই রোপ এবং সাপোর্টের মধ্যে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করে। এই ফ্রিকশনাল ফোর্স এবং এয়ার রেজিস্ট্যান্স কি করবে? দোলনাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা অসিলেশনটা আস্তে আস্তে কমতে, হঠাৎ করে তো থেমে যাবে না, অসিলেশনটা আগে কমবে, তাই তো? জি স্যার। হঠাৎ করে থামবে যাচ্ছে, এই যে অসিলেশন, যে অসিলেশনটা থেমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ড্যাম্পিং অসিলেশন বা ড্যাম্পড হারমোনিক মোশন বা ড্যাম্পড অসিলেশন যেটাই বলো। এখন তুমি যদি চাও যে এই অসিলেশনটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে দলতে থাকুক, তাহলে কি করতে হবে বলো? হ্যালো স্যার কোন একটা রিস্টোরিং ফোর্স দেওয়া যায়? রেস্টোরিং ফোর্স না, রেস্টোরিং ফোর্স হচ্ছে, তুমি রেস্টোরিং ফোর্স সম্পর্কে ক্লিয়ার হতে হবে। রেস্টোরিং ফোর্সটা কি? সেটা রেস্টোরিং ফোর্স হচ্ছে, তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। মনে করো যে তুমি একটা স্প্রিংকে দুই পাশ থেকে পুল করছো, স্প্রিংটা লম্বা হবে, হবে না? জি স্যার। হবে তো? জি স্যার, হবে স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন তুমি যদি দুই পাশ থেকে ফোর্সটাকে রিলিজ করে দাও, স্প্রিংটা তার আগের অবস্থায় ফিরে আসবে না? জি স্যার। এই যে স্প্রিং আগের অবস্থায় ফেরার জন্য স্প্রিং নিজে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স, মানে অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে একটা ফোর্স। নিউটনসের থার্ড লর মতো, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা সেই পরিমাণ বলই তো ওই বস্তুটাও প্রয়োগ করবে, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটা মনে আছে তুমি? তুমি যে পরিমাণ বল দিচ্ছ স্প্রিং এর উপর, স্প্রিং সম পরিমাণ বল অ্যাপ্লাই করছে তার আগের অবস্থা ফিরে পাওয়ার জন্য। এই যে স্প্রিং যে বলটা দিচ্ছে তার আগের অবস্থা ফিরে পাওয়ার জন্য অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে, সেটাকে বলে রেস্টোরিং ফোর্স। এখানে কিন্তু রেস্টোরিং ফোর্স না, রেস্টোরিং ফোর্সের কারণে তো দোলনাটা অসিলেট করে, ড্যাম্পিং ফোর্সের কারণে অসিলেশনটা কমে যায় এবং রেস্ট হয়ে যায়। এখন আমি অসিলেশনটাকে ধরে রাখতে চাই, মেনটেন করতে চাই, এবং কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নিয়ে যাতে দোলনাটা দলতে পারে, তাহলে কি করতে হবে সেটা বলো। কি ফোর্স? ফ্রিকশন বলো। এখানে স্যার ফ্রিকশনলেস লাগবে স্যার, মানে ফ্রিকশনলেস কোনো মাধ্যম লাগবে স্যার। আচ্ছা, ফ্রিকশনলেস হতে পারে। মনে করো ফ্রিকশনলেস না, ফ্রিকশনও আছে, এয়ার রেজিস্ট্যান্সও আছে, তাহলে কি করতে হবে? বাইরে থেকে বল দিতে হবে না? জি স্যার। জি স্যার, আবার বল প্রয়োগ করতে হবে। ভেরি গুড, আবার বল প্রয়োগ করতে হবে, মানে বাইরে থেকে বল প্রয়োগ করতে। এই বলটা কি কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে না মাঝে মাঝে প্রয়োগ করতে হবে? মাঝে মাঝে স্যার। মাঝে মাঝে মাঝে, ভেরি গুড, মানে একটা নির্দিষ্ট টাইম পর প্রয়োগ করতে হবে, তাই তো? জি স্যার। তাই এই যে নির্দিষ্ট টাইম পর পর প্রয়োগ করতে হবে, তার মানে এটা একটা পিরিয়ডিক ফোর্স, পিরিয়ডিক ফোর্স, এটা বুঝতে পারছো? যে একটা নির্দিষ্ট সময় পর পর ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, একটা রেগুলার ইন্টারভ্যাল পর পর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পিরিয়ডিক ফোর্স। পিরিয়ডিক ফোর্স মানে হচ্ছে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সেটা সাইনোসয়েডাল ফর্মে হতে পারে, যে যখন মনে করো যে সব সময় ফোর্স না, সব সময় ধরে রাখলে তো আর অসিলেট করবে না, তুমি একটা অসিলেট করছে, যখন কমে যেতে লাগলো তুমি ফোর্সটা আবার অ্যাপ্লাই করলে, তাহলে আগের কনস্ট্যান্ট করলো, আবার একটু পরে অ্যাপ্লাই করলে আবার, তার মানে একটা পিরিয়ডিক ফোর্স। পিরিয়ডিক ফোর্স মানে একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এইবার যে ফোর্সটা তুমি বাইরে থেকে অ্যাপ্লাই করছো তোমার অসিলেশনটাকে মেনটেন করার জন্য, সেটাকে বলা হচ্ছে ড্রাইভিং ফোর্স বা ড্রাইভেন ফোর্স। এই ড্রাইভেন ফোর্সের একটা ফ্রিকোয়েন্সি আছে, আর তোমার দোলনাটা অসিলেট করছে তার একটা ফ্রিকোয়েন্সি আছে। এবার ক্লিয়ার? দুটা ফ্রিকোয়েন্সি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এই দুটো ফ্রিকোয়েন্সি যখন সেম হবে, ড্রাইভেন ফোর্সের ফ্রিকোয়েন্সি আর অসিলেটর, মানে যে দোলনাটা দোলছে সেটাকে অসিলেটর চিন্তা করো, একটা ড্যাম্পড অসিলেটর, ভেরি গুড। সেই ড্যাম্পড অসিলেশনের
ফ্রিকোয়েন্সি এবং ড্রাইভেন ফোর্সের ফ্রিকোয়েন্সি যখন সেম হবে সেই সিচুয়েশনটাকে বলা হবে রেজোনেন্স, এবং সেই সিচুয়েশনে অ্যামপ্লিটিউডটা হঠাৎ করে বেড়ে যাবে, অ্যামপ্লিটিউডটা হঠাৎ করে বেড়ে যায়, মানে তোমার রেগুলার অ্যামপ্লিটিউড না হয়ে ড্রাস্টিক একটা ইনক্রিজ হয়, এই সিচুয়েশন টার্ম হচ্ছে রেজোনেন্স। ক্লিয়ার আমার কথা? জি বুঝছো? স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এইবার তুমি চিন্তা করো যে দোলনার ক্ষেত্রে যে ড্রাইভেন ফোর্সটা দেয়া হচ্ছে সেই ফোর্সের ফ্রিকোয়েন্সি এবং যদি অসিলেটরের ফ্রিকোয়েন্সি সেম হয়, তাহলে হঠাৎ করে যে অসিলেটর সেটার অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে? পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? জি স্যার। কারণ এটা হঠাৎ করে অনেক দূরে চলে যাবে, মানে যে অ্যামপ্লিটিউডে অসিলেট করছিল এতক্ষণ সেটা না হয়ে যখন এই দুইটা ফ্রিকোয়েন্সি সেম হয়ে যাবে তখন হঠাৎ করে অ্যামপ্লিটিউড ড্রাস্টিক একটা ইনক্রিজ হবে, আর ইনক্রিজ হলে কিন্তু যে দোলনাতে থাকবে সে কিন্তু পড়ে যেতে পারে, অনেক উপরে উঠে যাবে, তাই না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, এইটা বুঝছো। এই ব্রিজের ক্ষেত্রেও এই কন্ডিশনটাকে রেজোনেন্স বলে, মানে যে কন্ডিশনে তোমার ড্রাইভেন ফোর্সের ফ্রিকোয়েন্সি আর অসিলেটর ফ্রিকোয়েন্সি সমান হয় এবং সে সময় ড্রাস্টিক ইনক্রিজ হয় অ্যামপ্লিটিউডের, এই সিচুয়েশনটার নাম হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স মানে হচ্ছে একটার সাথে আরেকটা মিলে যাওয়া, রেজোনেন্স হওয়া। ক্লিয়ার আমার কথা? জি স্যার। রেজোনেন্স বুঝেছো? ওকে, মানে দুইটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করানো, এটাকে বলে রেজোনেন্স। যেটা রেজোনেন্সের আরো এক্সাম্পল দিই, তোমরা টিভি সেন্টারে রিমোট দিয়ে ইয়ে করো না, টিউনিং করো, তাই না? রিমোট দিয়ে টিউনিং করো, তুমি প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা একটা ফ্রিকোয়েন্সি আছে, জানো তোমরা? এটা ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি আছে। হ্যালো, জি Yes, স্যার। sir. শুনছো? প্রত্যেকটা শুনতেছি। চ্যানেলের একটা ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি আছে, আর তুমি রিমোট দিয়ে টিউনিং করে যখন ওই ফ্রিকোয়েন্সিটা রিমোট দিয়ে একটা টিউনিং করছো, একটা সিগন্যাল পাঠাচ্ছ, সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সির সাথে যখন ম্যাচ করে তখন তুমি সেই সেন্টারটা টিভিতে দেখতে পাও। এটাও কিন্তু রেজোনেন্স, দুইটা ফ্রিকোয়েন্সি রেজোনেন্স হওয়া বলে। রেজোনেন্স হলে কেবল সেন্টার দেখা যায়, রেডিও সেন্টারের ক্ষেত্রেও একাই, দুইটা ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে তখন সেটাকে তুমি ওই সেন্টারটা শুনতে পাবে। এটা হচ্ছে রেজোনেন্সের ভালো ইফেক্ট, এটা হচ্ছে ভালো ইফেক্ট। কিন্তু ব্রিজ ভেঙে যাওয়া হচ্ছে রেজোনেন্সের ডিস্ট্রাকটিভ ইফেক্ট। দুই ধরনের ইফেক্ট আছে রেজোনেন্সের। এবার আমরা ব্রিজের ওখানে যাচ্ছি। এই যে এখানে একটু এই গ্রাফটা খেয়াল করো, এই যে ওমেগা ডি, এই ফিগার 1 এ ওমেগা ডি, দিস ইজ দ্য ড্রাইভেন ফ্রিকোয়েন্সি, আর ওমেগা হচ্ছে যে দোলনার কথা বলছিলাম সেটার ফ্রিকোয়েন্সি। এই ওমেগা ডি স্যার, আর ওমেগা যখন সেম, স্যার দেখা যাচ্ছে স্যার না আপনি তো কিছু। দেখতে পারতেছি না আমরা কোনো স্লাইড। দেখতে পাচ্ছ না? না স্যার। আপনি মনে হয় স্ক্রিনশট দেন। জাস্ট মিনিট, কি ব্যাপার? ও আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার দিইনি। এবার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, লোডিং হচ্ছে স্যার। জি স্যার। এই গ্রাফ 1 ফিগার 1টা খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে এই ডব্লিউডি, এই যে আমরা বাইরে থেকে দোলনাটাকে একটা ফোর্স দিলাম, ড্রাইভেন ফোর্সের ফ্রিকোয়েন্সি। ওকে, চিন্তা করো, এটা ডব্লিউডি ড্রাইভেন ফোর্সের ফ্রিকোয়েন্সি, আর ওমেগা হচ্ছে যে দোলনাটা দোলছে, সুইং করছে, সেই অসিলেটরের ফ্রিকোয়েন্সি ওমেগা। এই ওমেগা ডি যখন ওমেগার এই বরাবর থাকে, ওমেগা বরাবর সেম হয়, তখন দেখো অ্যামপ্লিটিউড পিকটা অনেক হাই, এ হচ্ছে অ্যামপ্লিটিউড ভার্টিক্যাল অ্যাক্সিসে, তো মানে অ্যামপ্লিটিউডটা হঠাৎ করে ইনক্রিজ হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হয় রেজোনেন্স। আর ব্রিজ ভেঙে যায় রেজোনেন্সের কারণে, এটা হচ্ছে রেজোনেন্সের ডিস্ট্রাকটিভ ইফেক্ট। কিন্তু রেজোনেন্সের ভালো ইফেক্ট আমি বর্ণনা করলাম, যে টিভি সেন্টার, রেডিও সেন্টার, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি রেজোনেন্স করেই ধরানো হয়, মানে দুইটা ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে তখন তুমি সেই সেন্টারটা দেখতে পাও বা সে শুনতে পাও। আচ্ছা, এবার আমরা ব্রিজে আসি। এই হচ্ছে ব্রিজ। ওকে, এখন তোমরা জানো মনে হয় ঢাকা শহরে অনেক ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার যে অসিলেট করে, এটা ধারণা আছে তোমাদের? স্যার এটা ড্রাস্টিকলি না স্যার, হালকা। হ্যাঁ, ড্রাস্টিক অসিলেট করে না, কিন্তু অসিলেট করে সেটা তো জানো। জি স্যার। জি স্যার।
ভেরি গুড। তার মানে আমি ধরতে পারি যে এই মেকানিক্যাল ট্রাক্সারটা অসিলেটর একটা, কারণ অসিলেশন করে যেহেতু। ওকে, এইবার চিন্তা করো যে এই অসিলেশনের একটা ফ্রিকোয়েন্সি আছে, ব্রিজের একটা অসিলেটরের ফ্রিকোয়েন্সি আছে, সেটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যে যে ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করে আর কি ব্রিজটা। এখন ব্রিজের ওপরে তুমি যদি 100 জন বা 200 জন মিলে প্যারেড করো, প্যারেড করা বোঝো তো? জি Hello? স্যার। জি স্যার প্যারেড করলে প্যারেডের একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয় না, জি একটা স্যার। নির্দিষ্ট পরপর তৈরি হয়, মানে একটা ফোর্স তুমি তো ব্রিজের উপর অ্যাপ্লাই করছো, পা যখন মারছো একটা ফোর্স অ্যাপ্লাই করছো না, জি স্যার। জি স্যার। এবং ফোর্সটা একটা রেগুলার ইন্টারভ্যাল পর পর পড়ছে। তার মানে এই ফোর্সটা হচ্ছে একটা পিরিয়ডিক ফোর্স। এই পিরিয়ডিক ফোর্সের একটা ফ্রিকোয়েন্সি আছে। এই পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি যখন এই ব্রিজটা অসিলেট করে যে ফ্রিকোয়েন্সি নিয়ে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হবে, তখন ব্রিজটা যে ন্যাচারাল অসিলেশন, এটার থেকে হঠাৎ করে অসিলেশনের অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যায়। এটা ব্রিজে তোমরা দেখতে পাও না, এটা হলে কিন্তু ব্রিজ ভেঙে যাবে। এই জন্য বলা হয় কোনো ফ্লাইওভার, কোনো ব্রিজ, এটার উপরে প্যারেড করা নিষেধ। তোমরা জানো মনে হয় এটা? হ্যাঁ, জানো? জি স্যার এটা শুনেছো যে ব্রিজের উপর কিন্তু জি প্যারেড স্যার। করা নিষেধ। এই যে প্যারেড এই কারণে করা নিষেধ, যদি প্যারেডের ফ্রিকোয়েন্সি মানে প্যারেডের ড্রাইভিং ফোর্সটা অ্যাপ্লাই হয় প্যারেডে, সেটার ফ্রিকোয়েন্সি যদি তোমার অসিলেটরের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হয়ে যায়, তখন রেজোনেন্স হবে। দুইটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে রেজোনেন্স হবে। রেজোনেন্স হলে তোমার ব্রিজের যে অসিলেশন অ্যামপ্লিটিউড সেটা হঠাৎ করে বেড়ে যাবে। তো হঠাৎ করে বেড়ে গেলে তো ব্রিজ তো নিতে পারবে না, ব্রিজ তো অতটা ইলাস্টিক না, তাই না? ব্রিজ তো ইলাস্টিক না, অতটা খুব জি বেশি স্যার ইলাস্টিক না, যার কারণে দেখা যাচ্ছে ইলাস্টিক লিমিটের বাইরে যখন চলে যাবে তখন ব্রিজটা ভেঙে যাবে। এবার বুঝতে পারছো যে রেজোনেন্সের কারণে ব্রিজ কেন ভাঙে? ইয়েস স্যার ক্লিয়ার? ব্রিজ কিন্তু সব সময় ভাঙে না, রেজোনেন্স হলেই ভাঙে। এবং ব্রিজ এই জন্য যারা তোমার সিভিল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই রেজোনেন্স যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হয়। যে কোনো মেকানিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হয় যে কোনোভাবেই যেন রেজোনেন্স না হয়। তারপরেও বিভিন্ন সময় যে গাড়ি চলে, গাড়ি তো ফোর্স অ্যাপ্লাই করে ব্রিজের উপর, দেখো যে ব্রিজ কাঁপতে থাকে। এই গাড়ি তো যেহেতু রোলিং করছে, রোলিং করার জন্য হয়তো রেজোনেন্স হচ্ছে না, রোলিং করার জন্য রেজোনেন্স হচ্ছে না, কিন্তু কোনোভাবে যদি রেজোনেন্স হয় তাহলে ব্রিজ ভেঙে যাওয়ার চান্স আছে। এই জন্য এরা তোমার বিভিন্ন সময় বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করা হয়, এবং এটা যখন তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, তখনও কিন্তু খেয়াল রাখা হয় যে এই ফ্রিকোয়েন্সি কোনোভাবেই আমাদের এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এমন না হয় যে এর উপর দিয়ে গাড়ি চলছে বা যাই চলুক, এইগুলা ফ্রিকোয়েন্সির সাথে যেন কোনোভাবেই ম্যাচ না করে, সেই হিসাব করেই অসিলেটরের স্প্রিং গুলা বসানো হয়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার তাহলে তুমি কি ক্লিয়ার হয়েছো ব্রিজ ভাঙার বিষয়টা যে প্রশ্ন করছিলা? ইয়েস স্যার জি স্যার। ব্রিজ ভেঙে যাওয়া কিন্তু এটা ডেক্সটাসটি রেজোনেন্সের কারণে অনেক সময় এটা হয়, কিন্তু রেজোনেন্স যাতে না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হয় ব্রিজে। যেন প্যারেড করা নিষেধ, তারপরে তোমাদের গাড়ির এই যে ফ্রিকোয়েন্সি, গাড়ি চললে যে ফ্রিকোয়েন্সি অসিলেশন হবে, সেখানে একটা ড্রাইভিং ফোর্স কাজ করবে, সেই ফ্রিকোয়েন্সির সাথে কোনোভাবেই যেন তোমার ব্রিজের অসিলেশনের ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, সেটা খেয়াল রাখা হয় কনস্ট্রাকশনের সময়। এই ওকে, আর আর কোনো কোশ্চেন এই চ্যাপ্টারে? মনে হয় তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার সবাই? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে দেখো, এই যে অ্যাবনর্মাল অসিলেশন ফ্রিকোয়েন্সি হলে, আমরা ফিগার এতে দেখাচ্ছি, এখানে ফ্রিকোয়েন্সি এই তোমার অসিলেশন এই ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর এখানে যে একটা বলা আছে যে টার্বুলেন্ট উইন্ড, মানে একটা টার্বুলেন্টের কারণে একটা বাতাস এসেছিল, সেই বাতাসের একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা ম্যাচ করার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল 1940 সালে। তারপর থেকে এই ব্রিজগুলো বানানোর সময় এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখা হয়, যাতে কোনোভাবেই যেন রেজোনেন্স না হয় ড্রাইভিং ফ্রিকোয়েন্সির সাথে। ফোর্সড হারমোনিক মোশন খুব ইম্পর্টেন্ট বিষয় এই জন্য। ওকে, এনি মোর কোশ্চেনস? এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছি না তোমাদের। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, তোমাদের কি এই চ্যাপ্টারে মানে এই লেকচারের ফোর্সড হারমোনিকে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা এমনি তিনটা হারমোনিক মোশনের মধ্যে
তোমরা যেটা আমরা 3টা লেকচার দিয়েছি সেটা একটু ডিস্টিংগুইশ করতে পারবা একদম ব্রিফলি? যে কেউ বলো তো দেখি 3 ধরনের হারমোনিক মোশনের মধ্যে একটা পার্থক্য কে বলবা? যে কেউ। হ্যালো, শুনছো? জি স্যার। যে একজন বলো, অসুবিধা নাই, ভুল হতেই পারে বা তোমার সব মনে না থাকতে পারে, তাতে অসুবিধা নেই। তুমি যে ক্লাসটুক করেছো পড়নি মনে করো, শুধু ক্লাস মেমোরি থেকে রিকল করার থেকে তুমি 3টা হারমোনিক মোশনের মধ্যে একটা ডিফারেন্স আমাকে বলো, যে কেউ একজন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? আমাকে কি শুনতে পাচ্ছো? জি স্যার। Yes, স্যার sir. আমি ট্রাই করি। হ্যাঁ অবশ্যই, কেন নয়, কেন নয়, অবশ্যই ট্রাই করবা, কেন করবা না? সিম্পল হারমোনিক মোশনে ফ্রিকশনলেস আদর্শ একটা স্ট্রাকচার কল্পনা করা হয়। দ্যাটস ওয়াই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আলাদা কোনো ফোর্স অ্যাপ্লাই করার দরকার হয় না। আলাদা দরকার হয় না। ক্যারেক্টারিস্টিক গুলো বলো, যে সেখানে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, থাকে এগুলো বিষয় বলতে হবে। এবং রেস্টোরিং ফোর্স বাদে আর কোনো ফোর্স নেই সেখানে, থাকে না, এবং লাইফ লং সেটা অসিলেট করতে থাকবে, এই তো? থাকে। জি স্যার। ওকে, এবার ড্যাম্প স্যার, হারমোনিক বলো। ড্যাম্পড হারমোনিক মোশন হচ্ছে আমরা যেটা ডে টু ডে লাইফে দেখি, বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে একটা টাইমে ফ্রিকশনাল ফোর্স অথবা অপোজিট সাইড থেকে যে ফোর্সটা আসতেছে এটার কারণে আস্তে আস্তে থেমে যায়। আহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর ফোর্স হারমোনিক। স্যার হারমোনিক মোশনে হচ্ছে আমরা একটা টাইম পিরিয়ড পর পর একটা ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস ওয়াই থামে না। সিম্পল হারমোনিক মোশনের মতোই চলতে থাকে, বাট আমাদের একটা ফোর্স দিতে হয় যেহেতু ফ্রিকশনাল একটা ফোর্স থাকে ওইটাকে নালিফাই করার জন্য। ভেরি গুড, তুমি দারুণ বলেছো, খুবই ভালো বুঝেছো। 3টা মানে বেসিক পার্থক্য এটা, তারপরে বাকি বাকি তোমার এটা হচ্ছে বেসিক পার্থক্য। ভেরি গুড, ওকে। আচ্ছা, তোমরা একটা, তোমাদের আমি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভের এক্সপ্রেশন, কিন্তু আমার এখানে ঝড় বৃষ্টি আসতেছে, মনে হয় না তোমরা শুনতে পারবা। আমরা কি আমাদের আজকে, এখানে বৃষ্টি না, হইতেছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে স্যার ঢাকায়। আচ্ছা তাহলে তোমাদের লাভ হবে না, আমরা জি, স্যার। বরং এখানে শেষ করি, জি, স্যার। নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটা। ওকে, ভালো থেকো, তোমার সাবধানে থেকো। জি, স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। নেটওয়ার্কে কাজ করছে না।